প্রিয় দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তরের একটি জাতীয় উন্নয়নমূলক প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়নে রোল মডেল বাংলাদেশ। প্রথমে উপস্থাপন করছি গণপূর্ত অধিদপ্তরের একটি প্রামাণ্যচিত্র। বাংলাদেশ সরকারের পূর্ত কাজ বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর এদেশের পথিকৃৎ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন এই অধিদপ্তর দেশের অবকাঠামো উন্নয়ন তথা সরকারি নির্মাণ প্রকল্প বাস্তবায়নে শীর্ষ ভূমিকা পালন করে আসছে। 1786 সালে উপমহাদেশে পূর্ত কাজের জন্য একটি মিলিটারি বোর্ড গঠন করা হয়, যার ধারাবাহিকতায় 1977 সালে স্বাধীন বাংলাদেশে গঠন করা হয় গণপূর্ত অধিদপ্তর। রুলস অব বিজনেস অনুযায়ী গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর সরকারি ভবনের নকশা প্রণয়ন ও নির্মাণ করে থাকে। সর্বমোট 7,895 জনবল নিয়ে সংস্থাটি এই বৃহৎ কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছে। প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তরের সংস্থা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সুদক্ষ ও অভিজ্ঞ নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীগণ মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করেন। গণপূর্ত অধিদপ্তর পূর্ত কাজে সরকারি ও অন্যান্য সংস্থাকে ওয়ান স্টপ সার্ভিস প্রদানে সক্ষম একমাত্র প্রতিষ্ঠান। সরকারের অন্যতম নির্মাণ সহযোগী এই প্রতিষ্ঠান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিবিড় তত্ত্বাবধানে দেশের নির্মাণ শিল্পে সংশ্লিষ্ট প্রকল্পসমূহের তদারকি ও গতি বৃদ্ধি করে যাচ্ছে, যা আধুনিক টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে দেশকে এগিয়ে নিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহ মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরপর 3 মেয়াদে নির্বাচিত বাংলাদেশ সরকারের সুযোগ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আর দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নীতিমালা গ্রহণের ফলে উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য এখন বাংলাদেশ। সরকারের এই উন্নয়নমূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদপ্তর। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখব গণপূর্ত অধিদপ্তরের উন্নয়ন অগ্রগতি ও সাফল্য নিয়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন কার্যক্রম। গণপূর্ত অধিদপ্তরের সার্বিক উন্নয়ন নিয়ে এবার আমরা কথা বলবো মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে। ধন্যবাদ। ভিশন 2021-কে সামনে রেখে সরকারের উন্নয়ন পরিকল্পনার আওতায় খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষার পাশাপাশি নিরাপদ বাসস্থান আমাদের মহান সংবিধান স্বীকৃত অন্যতম মৌলিক অধিকার। দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন। 2018 সালের জাতীয় নির্বাচনে প্রাককালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর পার্শ্ববর্তী এলাকার 4টি স্যাটেলাইট সিটি নির্মাণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পদ্মা বহুমুখী সেতুর উভয় প্রান্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণ পরিকল্পনা রয়েছে। ঢাকার পূর্বাঞ্চলে আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলী সম্পন্ন 120 তলা আইকনিক টাওয়ার নির্মাণ করা হবে। ঢাকার পূর্বাঞ্চল নতুন শহরে পিপিপি পদ্ধতিতে 60,000 ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। শুধু তাই নয়, দেশের যে কোনো স্থানে যে কোনো শ্রেণী পেশার নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভব সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো বৃহৎ স্থাপনায় এসটিপি বা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট অত্যন্ত জরুরি। বৃহৎ স্থাপনায় অধিক সংখ্যক মানুষের ব্যবহারের ফলে যে পরিমাণ তরল বর্জ্য উৎপন্ন হবে তা সঠিক ব্যবস্থাপনা করতে না পারলে ব্যাপকভাবে পরিবেশ দূষণ ঘটাবে। এর জন্য নিজস্ব ব্যবস্থাপনায় এর রিসাইক্লিং বা প্রসেসিং বাধ্যতামূলক করা হচ্ছে। প্রাথমিকভাবে
রাজধানী ঢাকার জন্য একটি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নীতি, লক্ষ্য, আদর্শ বাস্তবায়নে আমরা গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী নির্বিশেষে সকলে বদ্ধপরিকর। যেখানেই দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের ভিশন 2041 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সর্বোপরি ডেল্টা প্ল্যান 2021 বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব বলে আমি বিশ্বাস করি। গণপূর্ত অধিদপ্তরের সার্বিক উন্নয়ন নিয়ে এবার আমরা কথা বলবো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে। আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে 12টি সংস্থা আছে। এই 12টি সংস্থায় সারা দেশব্যাপী আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে ছড়িয়ে ছিটে আছি। এবং একথা বলতেই হয় যে 2008 সালের পরে 2009 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যেই কয়েকবার সরকার গঠন করেছে এবং এই পর্যন্ত দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আমাদের জিডিপি গ্রোথ বেড়েছে, আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, মানুষের সকল ক্ষেত্রে তাদের উন্নতি হয়েছে। এই উন্নতিতে সকল মন্ত্রণালয় যেরকম কাজ করেছে, আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর সংস্থাগুলি একইভাবে সমানতালে আমরা এই উন্নয়নের সাথে তাল মিলিয়ে কাজ করেছি। সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেইগুলো কিন্তু আমরা এই গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সরকার করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যে প্রতিটি জেলায় একটি করে 10 তলা সমন্বিত ভবন হবে। এমন ভবন হবে যেখানে সকল অফিস ওই একই ভবনের ভিতর থাকবে, আধুনিক সকল সুযোগ সুবিধা অর্থাৎ লিফট সহ অন্য সকল সুযোগ সুবিধা সহ এরকম একটি ভবন নির্মাণের তিনি নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে অনেকগুলি জেলায়, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এরকম বেশ কতগুলি জেলায় আমরা এরকম সমন্বিত ভবন গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কাজ করেছি। বর্তমান সরকারের আরেকটা বড় উন্নয়নমূলক কাজ হলো যে সকল জেলায় একটা জুডিশিয়াল ভবন অর্থাৎ বিচারিক আদালত ভবন করা হয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট জজ থেকে শুরু করে সকল বিচারকরা একই ভবনে বসেন এবং এটা মাল্টি স্টোর সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি ভবন। কোনো জায়গায় আপনার পাসপোর্ট অফিস করা হয়েছে, কোনো জেলায় নতুন করে, তারপরে ফিশারিজ অফিস করা হয়েছে, মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস করা হয়েছে। প্রত্যেকটি জেলায় আপনার সরকারি যে আবাসন ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ সরকারের কর্মকর্তা কর্মচারীরা যে আবাসনে থাকে, সেই আবাসনগুলিও অনেক পুরাতন জরাজীর্ণ ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সকল জেলায় নতুন আবাসিক ভবন করেছি, ইভেন পুরাতন ভবনগুলিও সংস্কার সাধন করেছি। জেলা লেভেলের যতগুলি অফিস আছে, বিশেষ করে কোর অফিসগুলি, যেমন জেলা প্রশাসকের কার্যালয় বা জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ ব্যুরোর বাসভবন, তারপরে বিভিন্ন পুলিশ লাইন সহ এরকম যে সরকারি ভবনগুলি, এইগুলি কিন্তু গৃহায়ন ও গণপূর্তের অধীনে গণপূর্ত অধিদপ্তর করে থাকে। এবং শুধু এইগুলি আমরা তৈরিই করি না, এগুলি মেনটেন্যান্সও করে থাকে। বিগত সরকারের পরে এই সরকারের সময় আগে অনেক দুর্নীতি ছিল, এখন দুর্নীতি অনেকটা কমেছে, অনেকটাই নয়। আপনার এই ডিজিটাল করার পরে দুর্নীতির আসলে সেই সুযোগটাই নেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়নে বাংলাদেশে হচ্ছে সেইটাকেই আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। সুতরাং আমি মনে করি এই অনুষ্ঠানটি সময় উপযোগী। বর্তমানে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী তথা মুজিব বর্ষ উদযাপিত হচ্ছে। এই মুজিব বর্ষে আমি আরো গভীরভাবে শ্রদ্ধার স্বরে স্মরণ করছি 75 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যগণ এবং 3 নভেম্বরে জেলখানায় নিহত জাতীয় 4 নেতার প্রতি। আপনারা জানেন, ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত প্রায় 200 বছরের পুরানো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর এইচডিজির লক্ষ্যমাত্রা অর্জনে, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য এবং সুদক্ষ নেতৃত্বে গণপূর্ত অধিদপ্তরের উজ্জীবিত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ অত্যন্ত নিষ্ঠা এবং দক্ষতার সহিত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। সরকারের অ্যালোকেশন অফ রুলস অফ বিজনেস অনুযায়ী সরকারের প্রায় সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্মাণ, বাস্তবায়ন
এবং রক্ষণাবেক্ষণের কাজ গণপূর্ত অধিদপ্তরের উপরে ন্যস্ত। এই সরকারি আবাসন ব্যবস্থা ছাড়াও আমরা সারা দেশব্যাপী সরকারি বিভিন্ন দপ্তর, অধিদপ্তর এবং সংস্থার কাজ আমরা নির্মাণ করে থাকি। যেমন আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো আমরা অত্যন্ত দক্ষতার সহিত এগুলো বাস্তবায়ন করে চলেছি। আপনারা জেনে আনন্দিত হবেন, যেখানে আমরা 3টা 20তলা বিল্ডিং 13 মাসের মধ্যে সম্পন্ন করে বিদেশিদের কোয়ালিটি স্যাটিসফাই করে এগুলো আমরা তাদের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছি। এতে করে আমাদের গণপূর্ত অধিদপ্তরের ভাবমূর্তি শুধু দেশে নয়, বিদেশেও অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর টপ প্রায়োরিটি প্রজেক্ট সমস্ত বাংলাদেশের জেলা উপজেলায় 560টি মডেল মসজিদের কাজ চলমান রয়েছে। এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই কাজগুলো ইতিমধ্যে আমাদের দরপত্র কার্যক্রম শেষ করে অনেক জায়গায় আমাদের স্ট্রাকচার অবকাঠামো প্রায় সমাপ্তির পথে। এছাড়াও আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কাজগুলো আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা সারা বাংলাদেশে 64টি জেলায় বিভিন্ন জুডিশিয়াল আদালত ভবন নির্মাণ, প্রায় সকল ডিস্ট্রিক্টে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা মেডিকেল কলেজ নির্মাণ এবং অন্যান্য প্রায় সকল ডিস্ট্রিক্টে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, যা গণপূর্ত অধিদপ্তর অত্যন্ত সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে এগুলো আমরা নির্মাণ করে যাচ্ছি। 2009-10 সালে যেখানে আমাদের এডিবি আমাদের ছিল প্রায় 725 কোটি টাকা, সেটা এখন প্রায় 1200 কোটি টাকা উন্নীত হয়েছে। আমাদের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের এছাড়াও আমাদের যে আমরা প্রায় 35টি মন্ত্রণালয় সংস্থার কাজ করে থাকি, সবগুলো মিলে প্রায় আমরা বছরে 50,000 কোটি টাকার কাজ বাস্তবায়ন করে থাকি। প্রিয় দর্শক, সমুদ্রের তীর ঘেঁষে গড়ে ওঠা একসময়ের চট্টলা বা চাটগাঁওই আমাদের আজকের এই চট্টগ্রাম। বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। সেই ধারাবাহিক উন্নয়ন নিয়ে কথা বলবেন চট্টগ্রাম জেলার গণপূর্ত বিভাগ এবং সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। আস্থা, উন্নয়ন, অগ্রগতি এবং স্বপ্নদেরকে সাথে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন শেখ হাসিনা সরকার। আর সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য নেপথ্যে কাজ করে থাকেন একগুচ্ছ হিরো। আমরা প্রতি পর্বে চেষ্টা করে থাকি সেই সকল সাকসেসফুল পার্সনদেরকে সাথে নিয়ে আপনাদের সামনে পুরো দেশকে তুলে ধরবার জন্য। আজও ঠিক তারই ধারাবাহিকতায় আমরা রয়েছি চট্টগ্রাম জেলার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব ওম প্রকাশ নন্দী স্যারের সাথে। বর্তমান সরকারের সে 2008 থেকে এখন 2020 সাল চলছে, 3 মেয়াদে আপনাদের গণপূর্ত থেকে চট্টগ্রাম বিভাগ এবং জেলা শহরকে ঘিরে ঠিক উল্লেখযোগ্য কি কি কাজগুলো আপনারা করেছেন উন্নয়ন অগ্রগতি নিয়ে, এবং সামনে আপনাদের আর কি কি প্ল্যানিং রয়েছে? 2009 সাল থেকে যখন গভর্নমেন্ট ফার্স্ট পাওয়ারে আসলেন, তখন একটা বিশাল কাজ ছিল যে বিচার বিভাগ সেপারেশন করতে গিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগুলো জেলা প্রত্যেকটা জেলায় একটা জটিল কাজ ছিল। গভর্নমেন্ট নিরবিচ্ছিন্নভাবে আমরা দীর্ঘমেয়াদী সেটা চালিয়ে যাচ্ছি। তার কয়েকটা ডিস্ট্রিক্ট প্রায়গুলো হয়ে গেছে, অর্ধেকের বেশি আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যেটা 12তলা ফাউন্ডেশন দিয়ে আমরা প্রায় জায়গায় 10তলা এবং অনেক জায়গায় মিনিমাম 5তলা পর্যন্ত আমরা করতে পেরেছি। তো তার মধ্যে চট্টগ্রামের একটা সবচেয়ে ক্রিটিক্যাল লোকেশন ছিল, বড় আদালত ভবন ছিল, এটা কিন্তু 10তলা ফাউন্ডেশন দিয়ে 5তলা আমরা শেষ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশাল কাজগুলো, বিশেষ করে 3টা সাইট, তারপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, আর বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে একটা নতুন একটা প্রজেক্ট। আপনি জেনে খুশি হবেন, সরকার প্রত্যেকটা জেলাতেই কিন্তু পাসপোর্ট অফিসগুলো করছে এবং আর কিছু বাকি আছে। আর অলমোস্ট কিন্তু সব জায়গায় কিন্তু বিভাগীয় অফিস এবং আঞ্চলিক অফিস এবং জেলা লেভেলে কিন্তু পাসপোর্ট অফিস হয়ে গেছে। যে মেরিন ফিশারিজ একাডেমি এবং মেরিন একাডেমিতে কিন্তু ব্যাপক অবকাঠামো নির্মাণ আমরা শেষ করেছি। আরও একটা কাজ করতে গেলে স্বাস্থ্য অধিদপ্তরের কিন্তু বড় কাজগুলো, যে জেলা লেভেলে 250 বেড হসপিটাল, 250 বেডের নিচেরটা কিন্তু আবার হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করছে। এবং নতুন করে কিন্তু একটা কাজ আমাদের শুরু হবে, 100 বেড ক্যান্সার হসপিটাল, এটা অলরেডি আমরা টেন্ডার আহ্বানও করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন, তখন তিনি বলেছিলেন যে তোমাদের আবাসনের ক্রাইসিসটা 8% থেকে এটাকে 40% নিতে হবে। 9টা 20তলা বিল্ডিং এর কাজ অলরেডি শুরু হয়েছে। অলরেডি কয়েকটা জায়গায় অ্যাবান্ডন প্রপার্টিগুলো ভেঙে আমরা করেছি। যে
সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা সাংস্কৃতিক বলয় মুসলিম ইনস্টিটিউট, এটা যদি আমরা করতে পারি আগামী 2 বছরের মধ্যে একটা বিশাল সাংস্কৃতিক পরিমণ্ডলে কিন্তু আমরা পুরো চট্টগ্রামটাকে নিয়ে আসতে পারবো। স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনার অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে যে আপনারা এত কষ্ট করে, বিশেষ করে এই অবস্থার ভিতরে যে আপনারা নিজেরাই এসে সমস্ত কিছু প্রামাণ্য চিত্র নিয়ে গণপূর্ত অধিদপ্তর যে হাইলাইট করছেন, যে আমাদের প্রধান প্রকৌশলী যে একটা যে ভীষণ যে এই জিনিসটাকে চালিয়ে নিয়ে যাবো এবং এটাকে কন্টিনিউ করা ইন এভরি ডিস্ট্রিক্টস, আমরা মনে হচ্ছে যে আমরা এই ব্যাপারে আপনাদেরকে পেয়ে খুব খুশি এবং এদের যেন ব্যাপক প্রচার হয়, জনগণ যেন এটাতে উপকৃত হয়। ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে। আমি রয়েছি চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ আসিফ ইউনুস স্যারের সাথে কথা বলবো। তার সাথে বর্তমান সরকারের গত 3 মেয়াদে আপনাদের চট্টগ্রাম জেলাকে ঘিরে কি কি অর্জন আপনারা করেছেন ইতিমধ্যে গণপূর্ত থেকে, এবং সামনে আপনাদের আর কি কি প্ল্যানিং রয়েছে? সারা বাংলাদেশে এই সরকারের 3 মেয়াদে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তার মধ্যে চট্টগ্রামে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে। বিশেষ করে কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসন 8 ভাগ থেকে 40 ভাগে উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামেও আমাদের আগ্রাবাদে এবং পাঁচলাইশ ও নাসিরাবাদে পরিত্যক্ত সম্পত্তিতে প্রায় 60টি বহুতলা ভবন নির্মিত হচ্ছে। এই ভবনসমূহ আপনারা খেয়াল করবেন, দেখবেন যে সরকারি কর্মকর্তা যে বাসস্থানগুলি নির্মিত হচ্ছে এগুলি অত্যন্ত দৃষ্টিনন্দন ও আধুনিক সুপরিসর ভবন নির্মিত হচ্ছে। এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে, ভূমিকম্প সহনীয় ভবন হচ্ছে এবং বজ্র ব্যবস্থাপনার জন্য আধুনিক এসটিপি নির্মিত হচ্ছে, যার কারণে পরিবেশ দূষণ অনেক মাত্রায় কমে যাবে। এছাড়া চট্টগ্রামে আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে, যেমন র্যাব 7 কমপ্লেক্স হচ্ছে, সিজিএম ভবন নির্মিত হয়েছে, পুলিশ বিভাগের বিভিন্ন স্থাপনা যেমন থানা ভবন, ব্যারাক ভবন, অনেক ফাঁড়ি ভবন নির্মিত হচ্ছে, ফায়ার সার্ভিস নির্মিত হচ্ছে, উপজেলা পর্যায়ে টিটিসি নির্মিত হচ্ছে। সম্প্রতি জাম্বুরি পার্ক এবং বায়জিৎ পার্ক গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মিত হয়েছে। চট্টগ্রামে মেরিন ফিশারি যে প্রকল্প বাস্তবায়িত হয়েছে, কোস্ট গার্ড হেডকোয়ার্টার নির্মিত হচ্ছে এবং কাজ চলমান রয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে স্যার, আপনি আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাকে সময় দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ জাতীয় প্রামাণ্য অনুষ্ঠান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সরকারের 3 মেয়াদে অর্জিত যত সাফল্য রয়েছে তার মধ্য থেকে বাংলাদেশ পুলিশ ঠিক কতটুকু অগ্রগতির পথে গেছে, চট্টগ্রামকে সর্বোপরি আপনারা ঠিক সাকসেসের কোন জায়গাটিতে নিয়ে গেছেন বা সামনে আর কি কি প্ল্যানিং রয়েছে? এই সরকার 2009 যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশ পুলিশের জনবল ছিল 1 লাখের কিছু কম। বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর জনবল 2 লাখের উপরে এবং অফিসারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের দৈনন্দিন কাজে আমাদের যে সুপারভিশন এটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আপনার পুলিশের নতুন অনেকগুলো ইউনিট হয়েছে, যেমন নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ, পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিউরিং দিস গভর্নমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এগুলো আমরা অনলাইনে করে থাকি। ইন সাম কেসেস আপনি অনলাইনে জিডি করতে পারবেন। সেই জঙ্গিবাদকে মোকাবেলার জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আমাদের এন্টি টেরোরিজম একটি ইউনিট হয়েছে ডিউরিং দিস গভর্নমেন্ট। এই সরকারের সময়টাতে জনগণের প্রতি সার্বিক সেবা যেটা আপনারা ঠিক কতটুকু নিশ্চিতকরণ করতে পেরেছেন বলে আপনি মনে করেন? বিপদগ্রস্ত লোক তারাই কিন্তু আমাদের কাছে আসেন এবং আমাদের মূল সার্ভিস সেন্টারটা কিন্তু হলো আপনার থানা। সেই থানাতে কিন্তু আমরা এখন আলাদাভাবে সার্ভিস ডেলিভারি সেন্টার করেছি। মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, বয়স্ক, প্রতিবন্ধী, শিশু তাদের জন্য কিন্তু আলাদা ডেস্ক করা হয়েছে প্রত্যেকটি থানায়। পিডব্লিউডি আমাদের একটি মেজর পোর্শন নিউ ডেভেলপমেন্ট যে কাজগুলো সেগুলো করে থাকে এবং এই সরকারের 3 মেয়াদে চট্টগ্রাম জেলায় পিডব্লিউডির মাধ্যমে আমাদের নারী ব্যারাক হয়েছে, নিরাপত্তা সম্বলিত আধুনিক অস্ত্রাগার হয়েছে, বাঁশখালী থানায় একটি বহুতল বিশিষ্ট জরাজীর্ণ থানা থেকে মডেল থানার কার্যক্রম শেষের পথে। বিগত 3 মেয়াদে বাংলাদেশ পুলিশের যে উন্নয়ন হয়েছে এটি অনস্বীকার্য। আমার পুলিশ লাইন্সে একটি 6 তলা ব্যারাক হয়েছে পুরুষ সদস্যদের জন্য। পুলিশ সুপারের কার্যালয়, যেটি অনেক পুরাতন কার্যালয় ছিল, চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়, এটিও একটি সুদৃশ্য কার্যালয় নতুনভাবে নির্মিত হয়েছে পিডব্লিউডির দ্বারা। এর পাশাপাশি আমাদের চট্টগ্রামে মোট 16টি থানা আছে। অলমোস্ট কয়েকটি থানায় আমাদের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলছে। আমাদের 3টি নতুন তদন্ত কেন্দ্র হয়েছে, এগুলোর প্রত্যেকটি বাস্তবায়ন করেছে পিডব্লিউডি। তাদের কাজের কোয়ালিটি অত্যন্ত ভালো এবং আমাদের পারস্পরিক যে সহযোগিতা দ্যাট ইজ ইউনিক এবং প্রশংসার দাবিদার। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডক্টর শেখ ফজলুল নবী স্যারের কাছে শুনবো আজকে অনেক কথা জানাবো আপনাদের। চট্টগ্রাম জেলায় আপনাদের ঠিক কি কি উন্নয়ন অগ্রগতি হয়েছে এবং স্বাস্থ্য সেবা নিয়ে আপনাদের আগামী কি কি পরিকল্পনা রয়েছে? আসলে স্বাস্থ্য বিভাগের যে সাফল্য সেটা শুরু হয়েছিল কিন্তু জাতির পিতার হাত ধরে। সেই সময়ে জাতির পিতার হাত ধরেই
আমাদের সংবিধানে স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সে সময় নগর কেন্দ্রিক যে সীমিত স্বাস্থ্যসেবা ছিল সেটা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। তারই হাত ধরে তারই কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন। তার এই 3 মেয়াদে স্বাস্থ্য বিভাগের আমূল পরিবর্তন হয়েছে। 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। এই সময়ে মেডিকেল কলেজের সংখ্যা এখন 112তে উন্নীত হয়েছে। আমাদের হাজার হাজার সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক স্থাপিত হয়েছে। 5 লক্ষাধিক স্বাস্থ্য সেবা দানকর্মী কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি ছোট বড় 600টি সরকারি হাসপাতালে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। এই গণপূর্তকে ঘিরে যে কাজগুলো আপনারা করছেন, এই কাজে কতটুকু সাফল্যের সাথে এগোচ্ছেন এবং সর্বরকম সাহায্য পাচ্ছেন, এবং সামনে আপনাদের আরো প্রজেক্ট পরিকল্পনাতে গণপূর্তের আরো কি কি করণীয় থাকবে বলে আপনি মনে করেন? স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রমকে ফলপ্রসূ করার পিছনে তাদের অবদান অনস্বীকার্য। এই করোনাকালীন পরিস্থিতিতে চট্টগ্রামে প্রথম যে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছিল চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে, সেই হাসপাতালে কোনো আইসিইউ বেড ছিল না, কোনো ভেন্টিলেটর ছিল না। সরকারিভাবে যখন আমরা এখানে 10টি আইসিইউ বেড ও ভেন্টিলেটর বরাদ্দ পাই, এটা কার্যকরী করে কিন্তু গণপূর্ত বিভাগ। তারা অক্লান্ত পরিশ্রম করে খুবই কম সময়ের মধ্যে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে এই ইউনিটটি চালু করেন। এর পাশাপাশি শুধুমাত্র যখন চট্টগ্রামে বিআইটিআইডিতে পরীক্ষার সুযোগ ছিল, কোনো আর কোথাও পিসিআর মেশিন ছিল না, তখন কিন্তু তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে একটি পিসিআর মেশিন স্থাপনে তারা অগ্রগণ্য ভূমিকা পালন করে। এর পাশাপাশি আমরা প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজে কোনো করোনা ইউনিট করি নাই, কিন্তু যখন রোগী বাড়তে থাকে তখন দ্রুত একটা করোনা ইউনিট চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থাপনের কারণ হয়ে দাঁড়ালো। সেক্ষেত্রেও আমরা এই গণপূর্ত বিভাগকে আমাদের পাশে পেয়েছি এবং দ্রুত গতিতে তারা সেখানে একটি করোনা ইউনিট প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। আমরা এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন কাজ করতেছি। এখানে একটা 15 তলা বিশিষ্ট লাইব্রেরি ভবন হবে, একটি 8 তলা বিশিষ্ট অডিটোরিয়াম ভবন হবে, একটি প্লাজা হবে রাস্তার উপরে সংযোগ করে। আমরা শহীদ মিনার নতুনভাবে নির্মাণ করব। এটা একটা খেলার মাঠ ছিল এবং লোকজন এখানে মলার স্তূপ করে রাখতো এবং মাদক সেবনকারীরা একদিকে আসতো। পার্কটি মূলত নির্মাণ হয়েছে মানুষের হাঁটার এবং নির্মল বায়ু সেবনের জন্য। এই পার্কটি নির্মাণ করার পর মানুষ এখানে নিয়মিত সকাল বিকাল হাঁটতে আসে এবং ঘুরতে আসে এবং নির্মল বাতাস সেবন করে। যে সমস্ত মালপত্র লাগাচ্ছে আপনারা দেখতেছেন, এগুলি সবগুলি বুয়েট থেকে বা সুয়েট থেকে টেস্ট করা, গুণগত মানের ব্যাপারে সার দিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। খুবই মানসম্পন্ন কাজ হচ্ছে। সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা নিরসনকল্পে 482 কোটি টাকা ব্যয়ে 9টি বিল্ডিংয়ের মাধ্যমে 20 তলা ভবনের মাধ্যমে এই সমস্যা নিরসনকল্পে এই নির্মাণ কার্য পরিচালিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিল্ডিং নির্মাণ আইন এবং আন্তর্জাতিক বিল্ডিং নির্মাণ আইন অনুসারে প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে। গণপূর্ত অধিদপ্তরের নিয়োজিত প্রকৌশলীবৃন্দ সার্বক্ষণিকভাবে এই কাজের মনিটরিং করছেন। এই প্রকল্পের প্রত্যেকটা মালামাল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে পরীক্ষাগার থেকে পরীক্ষা করে এখানে ব্যবহার করা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের উপর নির্মিত উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এর পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আমাদের এই পর্ব এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।